হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা ডিবিপি 2 এর সলিউশনটা দেখব। তো ডিবিপি 2 এর সলিউশনে লেভেল 1 এর যে ফার্স্ট কোশ্চেনটা ছিল যে ইথানল থেকে অ্যাসিটালডিহাইড, তাহলে জারণ বিক্রিয়া যেহেতু হচ্ছে তার জন্য এখানে একটা জারক পদার্থ লাগবে। তো তোমাদের যে লিস্টটা দেওয়া ছিল বিভিন্ন জারক পদার্থের নাম, তো সেখানে দেখবে একটা পিসিসি বলে রিয়েজেন্ট ছিল, সেই পিসিসিটা আমরা এখানে ইউজ করব। বাকি যে পদার্থগুলো আছে ওগুলো সব বিজারক পদার্থ। আচ্ছা, এর পরের কোশ্চেনে দেখবে কোন অ্যালকোহলটি জলে কম দ্রাব্য, ঠিক আছে। তাহলে এই প্রথম তিনটের থেকে এই লাস্টেরটার মধ্যে ডিফারেন্স কি দেখো, লাস্টেরটাই চেনটা সবচেয়ে বড়। তো এই চেনটা যদি সবচেয়ে বড় হয়, ও ওইসটাকে একদম ভালোভাবে ঘিরে রাখবে। যদি ভালোভাবে ঘিরে রাখে, এখানে হাইড্রোজেন বন্ধনটা বাধাপ্রাপ্ত হবে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন বন্ধন যদি বাধাপ্রাপ্ত হয় তো দ্রাব্যতা কমে যাবে। আর প্রথমের তিনটা তুলনামূলকভাবে বেশি দ্রাব্য হবে, কারণ ওইসটাকে চারদিক থেকে ঘিরে রাখার পসিবিলিটি কম। তো জেনারেলি কি হয় যে 1 ডিগ্রি অ্যালকোহল সবচেয়ে কম দ্রাব্য হয়, দিয়ে 2 ডিগ্রি, দিয়ে 3 ডিগ্রি। কারণ 3 ডিগ্রির ক্ষেত্রে ওইসটা সবচেয়ে বেশি ফ্রি থাকে, কারণ ওইসটাকে চারদিকে কয়েল করে ঘিরে রাখার কোনো পসিবিলিটি থাকে না। আর 3 নম্বর কোশ্চেন, প্রায় একই আণবিক ভরযুক্ত কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। তাহলে এই যে যৌগগুলো দেওয়া আছে তার মধ্যে একমাত্র অ্যালকোহলেই হাইড্রোজেন বন্ধন হয়। দেখো, তো অ্যালকোহলের জেনারেল সংকেত আমি একটা এরকম নিতে পারি যে ROH। তো হাইড্রোজেন বন্ধন হয় মানে জলে সবচেয়ে বেশি দ্রাব্য হবে। নেক্সট কোশ্চেন, কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? আচ্ছা, 1 প্রোপানল, 1 বিউটানল, 2 বিউটানল, 1 পেন্টানল। তাহলে স্ফুটনাঙ্ক আমরা কি জানি যে আমার স্ট্রাকচারটা যত বেশি লিনিয়ার হবে বা যত পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেশি হবে তার স্ফুটনাঙ্ক তত বেশি হবে। তাহলে 1 পেন্টানলের এই স্ট্রাকচারটা সবচেয়ে বেশি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি, তার জন্য স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে, মানে অপশান ডি। আচ্ছা, তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন, তো এটা অপশান ছিল অপশান সি, এখানেও অপশান ডি, ফার্স্টেরটাই অপশান, এটাও ডি। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন, স্ফুটনাঙ্ক বৃদ্ধির ক্রম অনুসারে সাজাও। তাহলে আমার যে যৌগগুলো দেওয়া আছে সেটা হচ্ছে তোমার কোনটা আছে, হ্যাঁ, ডাই ইথাইল গ্লিসারল আর গ্লিসারল আছে, আর মোনো ইথাইল গ্লিসারল আছে, ঠিক আছে। আচ্ছা, গ্লিসারল মানে CH2OH, CHOH, CH2OH, ঠিক আছে। একটু ওয়েট করো। ওকে, আচ্ছা, গ্লিসারলের সংকেত এই যে CH2OH, CH2OH, CH2OH। আচ্ছা, আর বাকি দুটো অপশান কী দেওয়া আছে, ডাই ইথাইল গ্লিসারল আর মোনো ইথাইল গ্লিসারল। এরপরে এই ডাই ইথাইল গ্লিসারল, মোনো ইথাইল গ্লিসারল তুমি তৈরি করবে কীভাবে? দেখো, ডাই ইথাইল মানে দুটো ইথাইল গ্রুপ থাকবে, এই দুটো হাইড্রোজেনের জায়গায় তুমি যদি দুটো ইথাইল গ্রুপ লিখো তো সেটাকে বলা হবে ডাই ইথাইল গ্লিসারল, মানে OAT। এখানেও সেম কেস, এখানে OAT, আর নিচে করে দাও তুমি CH2OH, এটাকে বলা হবে ডাইথাইল গ্লিসারল। এবারে মোনো মানে কি,
একটা C2H5 বা ইথাইল গ্রুপ নিয়ে আসবে, তাহলে CH2 OET এগুলো যেমন আছে অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে কার দ্রাব্যতা বেশি, এটাকে যদি 1, এটাকে যদি 2, এটাকে 3 দেওয়া হয়, কার দ্রাব্যতা বেশি জিজ্ঞেস করছে। তো মাঝেরটাতে দেখো OH গ্রুপ বেশি আছে, মানে হাইড্রোজেন বন্ধন বেশি হবে, ওর দ্রাব্যতা বেশি হবে, তারপরে 3এরটা, তারপরে 1এরটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফেনল যৌগগুলি মৃদু আম্লিক, এটা হচ্ছে 1 নাম্বার। ফেনল যৌগগুলি মৃদু আম্লিক, ঠিক আছে, ফেনল যৌগগুলো আম্লিক হয়, নো প্রবলেম। 5, 6। এবার অ্যাসিডের মতো আম্লিক হবে কি? অত আম্লিক হবে না, বাট আম্লিক হয়। কেন? কারণ এই যে H+ দান করার পরে রেজোনেন্স হয়, তার জন্য আম্লিক। আর একটা, ফেনলগুলি সহজেই NaOH দ্রবীভূত হয় এবং জল ও অ্যালকোহলের চেয়ে কম আম্লিক। ফেনল কি জল অ্যালকোহলের চেয়ে কম আম্লিক? তাহলে ফেনল থেকে আমরা যে অ্যানায়নটা পাবো লিখেছি, জল থেকে আমরা এই অ্যানায়নটা পাবো, আর অ্যালকোহল থেকে ধরো CH3OH আছে, তো এখান থেকে এই অ্যানায়নটা পাবো। তো এই ফেনল নিশ্চয়ই এই জল বা অ্যালকোহলের চেয়ে বেশি আম্লিক হবে, কারণ ওখানে রেজোনেন্স হচ্ছে। তাহলে NaOH দ্রবীভূত হয়, ঠিক আছে, কিন্তু জল অ্যালকোহলের চেয়ে কম আম্লিক নয়, বেশি আম্লিক। তাহলে এখানে অপশান এটা ঠিক আছে, কিন্তু বিটা ভুল, ঠিক আছে। আচ্ছা, এরপরে 7এরটা, তাহলে এখানে অপশান এ সত্য, বি মিথ্যা, মানে অপশান বি। 7এরটা কী বলছে? এস্টারিফিকেশন বিক্রিয়ায় অ্যালকোহলের সক্রিয়তা কম। তাহলে এস্টারিফিকেশন বিক্রিয়ায় আমরা জানি যে ধরো 1 ডিগ্রি একটা অ্যালকোহল নিচ্ছি আমি, ইথানল, CH3CH2OH, প্রথমে লিখে নিচ্ছি ওই CH3OH-টা। এবার 2 ডিগ্রি অ্যালকোহল, ধরো এইটা। এবার 3 ডিগ্রি অ্যালকোহল, ধরো এইটা, ঠিক আছে। এবার এস্টারিফিকেশন বিক্রিয়া হচ্ছে, আমরা কি জানি যে অ্যালকোহলটা SN2-র মতো ব্যাকসাইড থেকে অ্যাটাক করে। তো যদি ব্যাকসাইড থেকে অ্যাটাক করে, নিশ্চয়ই যেখানে ভিড় কম সেখানে অ্যাটাকটা ভালো হবে বা ইজি হবে। তার জন্য এই প্রথমেরটা সবচেয়ে বেশি সক্রিয়, দিয়ে এটা, দিয়ে এটা, দিয়ে এটা, ঠিক আছে। এগুলো আমরা জানি, একদম কমন টাইপের কোশ্চেন, এগুলো বেশি বলার দরকার নেই। 8এরটা, পিক্রিক অ্যাসিড। আচ্ছা, পিক্রিক অ্যাসিড মানে ফেনল আছে, তো এটাকে যদি আমি 1 নাম্বার দিই, 1, ধরো এটা 2, 3, 4, 5, 6, তাহলে এখানে একটা NO2 থাকে, একটা NO2 এখানে থাকে, একটা NO2 এখানে থাকে, NO2, NO2, NO2। তাহলে NO2গুলো কোথায় আছে? 2 নাম্বারে আছে, 4 নাম্বারে আছে, 6 নাম্বারে আছে, ঠিক আছে। তাহলে এটাকে তুমি বলতে পারো যে 2,4,6 ট্রাই নাইট্রোফেনল। আচ্ছা, অপশানে দেখবে ট্রাইটা কথা উঠেনি, তো ওটাকে ট্রাই দিয়ে দেবে, কারণ 3টে NO2 গ্রুপ আছে, তো তার জন্য ট্রাই কথাটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিচের কোন অ্যালকোহলটির ক্ষেত্রে ডিহাইড্রোজিনেশনের পরিবর্তে ডিহাইড্রেশন ঘটে? আচ্ছা, এই রিয়েকশানটা খুব সম্ভবত মিস করে গেছি আমি, দেখবে। ধরো 1 ডিগ্রি অ্যালকোহল আছে, এটা ধরো 1 ডিগ্রি অ্যালকোহল। তো 1 ডিগ্রি অ্যালকোহলকে তুমি যদি কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হিট করো, কি হয়? এখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যায়। তো আমি CH2টাকে যদি এইভাবে লিখি আর OH-টাকে যদি এইভাবে লিখি, কি হয়? এই দুটো হাইড্রোজেন এখান থেকে বেরিয়ে যায়। তো যদি বেরিয়ে যায়, কার্বন হাইড্রোজেনের মধ্যে দেখো একটা ডাবল বন্ড হবে, মানে CHO হয়ে যাবে। সরি, কার্বন অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড হবে, মানে CHO হয়ে যাবে। আর যদি 2 ডিগ্রি নিই, এক্ষেত্রে কী হবে? তাহলে 2 ডিগ্রি মানে ডিফারেন্স শুধুমাত্র এখানে হাইড্রোজেনের জায়গায় একটা মিথাইল গ্রুপ থাকবে বা কোনো একটা অ্যালকাইল গ্রুপ থাকবে। তাহলে এখানে অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছিল, এখানে কিটোন উৎপন্ন হবে, এখানেও সেম কেস, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে CH3C ডাবল বন্ডও CH3, মানে এখানে কিটোন উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যদি 3 ডিগ্রি নিই, যেমন ধরো CH3C, দেখো এখানে আমি হাইড্রোজেন বের করতে পারবো না, তো এখানে বেরোয় কি? এখানে বেরোয় জল, ঠিক আছে। হাইড্রোজেন কেন বেরোবে না? কারণ এইভাবে যদি হাইড্রোজেন বের করো, তাহলে এই CH2 আর অক্সিজেনের মধ্যে একটা 3 মেম্বার রিং হবে, যেটা আনস্টেবল, ঠিক আছে। তার জন্য কি হয়? এই হাইড্রোজেন আর OH মিলে জল তৈরি করে, মানে কি প্রোডাক্ট পাবে? CH3C ডবল বন্ড CH2, এখানে CH3, মানে এটা অ্যালকিন।
তাহলে উপরে দুটাই যেহেতু হাইড্রোজেন বেরোলো, তো এই দুটো বিক্রিয়াকে আমি বলবো ডিহাইড্রোজিনেশন। আর লাস্টের বিক্রিয়াটা যেহেতু জল বেরোলো, এটাকে বলবো ডিহাইড্রেশন বিক্রিয়া, ডিহাইড্রেশন। ঠিক আছে, তো এটি লেখা ফাঁকে না, একটু লিখে নেবে। আচ্ছা, তাহলে এখানে কোন অপশানটা হলো ডিহাইড্রেশন? অপশান সি। ঠিক আছে, অপশান সি। আচ্ছা, 10টা বলছে কোন ধাতুটি অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস ও ধাতব অ্যালকক্সাইড গঠন করে না? ঠিক আছে, তাহলে H2 গ্যাস ধাতব অ্যালকক্সাইড কোন অ্যালকোহলটা, কী বললাম, কোন ধাতুটা কোন ধাতুটা গঠন করবে না? ঠিক আছে, তাহলে এখানে এই যে ধাতুগুলো আছে, দেখো ক্ষার ধাতু আছে আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু আছে, তার সাথে সিলভার আছে। তো সিলভারটা অবশ্যই সন্ধিগত মৌল। তাহলে এখানে এই ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু এরা সহজেই ইলেকট্রন বর্জন করতে পারে। ঠিক আছে, যেমন ধর আমার কাছে অ্যালকোহলটা আছে CH3CH2OH। ঠিক আছে, তো এখানে ধরো সোডিয়াম দিয়েছো, তো সোডিয়াম যদি সোডিয়াম প্লাস করতে হয় নিশ্চয়ই ওকে সহজে ইলেকট্রন বর্জন করতে হবে। তো সোডিয়াম প্লাস যদি গঠিত হয় তাহলেই ও H+ জায়গায় আসবে। যেমন সোডিয়াম প্লাস সহজে গঠিত হয়, একইভাবে ওই যে পটাশিয়াম আছে ওখান থেকেও সহজে K+ গঠিত হয়। ওই যে ম্যাগনেসিয়াম আছে ওখান থেকে সহজে Mg2+ গঠিত হয়, কিন্তু সিলভার থেকে সহজে কিন্তু Ag+ গঠিত হয় না। ঠিক আছে, তার জন্য সিলভারটা কিন্তু ওই হাইড্রোজেন গ্যাস আর ধাতব অ্যালকক্সাইড তৈরি করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে অপশান হবে তোমার ডি। হলো? আচ্ছা, এরপর লেভেল 2 এর কোশ্চেনগুলো দেখে নিই একটু। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যেটা আছে, নিচের কোনটি NaHCO3-কে বিয়োজিত করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে পারে না? ঠিক আছে, মানে মুক্ত করতে পারে না আছে। তো বিক্রিয়াটা কার সাথে হচ্ছে? NaHCO3 এটা নিশ্চয়ই একটা ক্ষার, এর সাথে বিক্রিয়া হচ্ছে অ্যাসিড ক্ষার বিক্রিয়া। তাহলে যে অ্যালকোহলটা বেশি আম্লিক সেটা ভালো করে বিক্রিয়া করবে, যেটা কম আম্লিক সেটা ভালো করে বিক্রিয়া করবে না। তাহলে প্রতিটা ক্ষেত্রে দেখো আমি এই ফেনক্সাইড আয়নটা কিন্তু পাবো। তাহলে ফেনক্সাইড আয়ন পাওয়া মানে এই রিংয়ের মধ্যে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে এই ফেনক্সাইড আয়নের স্থায়িত্বটা বাড়বে, কারণ ওর মাথায় নেগেটিভ চার্জ আছে। তো যে ভালো করে নেগেটিভ চার্জটা টানবে তার স্থায়িত্বটা কী হবে? বেশি হবে। তো দ্বিতীয় ক্ষেত্রে দেখো দুটো NO2 আছে, মানে ইলেকট্রন ডেনসিটি টানবে। এরপরে NO2 যদি অর্থ প্যারা অবস্থানে থাকে -I দিয়ে আর -R দিয়ে ইলেকট্রন টানবে। এবারে মেটা অবস্থানে রেজোনেন্স অপারেট করে না, শুধুমাত্র -I দিয়ে ইলেকট্রন টানবে। বেসিক্যালি ইলেকট্রন টানবে অর্থপ্যারাতে রেজোনেন্স ইন্ডাকটিভ দিয়ে টানবে আর মেটাতে ইন্ডাকটিভ দিয়ে টানবে শুধুমাত্র। তো একমাত্র প্রথমের অপশানটায় দেখো ইলেকট্রন টানার মতো কেউ নেই, মানে এই যে ফেনক্সাইড আয়নটা এর স্থায়িত্ব প্রথমটার ক্ষেত্রে সবচেয়ে কম হবে আর বাকিগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, তো এই অপশানটার ক্ষেত্রেই ফেনক্সাইড আয়নের যে করসপন্ডিং অ্যাসিড মানে ফেনল, ওইটা কিন্তু ওর সাথে ভালোভাবে বিক্রিয়া করতে চাইবে না। ঠিক আছে, আর বাকিগুলো ভালো করবে। কেন? কারণ ফেনক্সাইড আয়নটার স্টেবিলিটি অনেক বেশি, মানে ওর করসপন্ডিং অ্যাসিডটার আম্লিকতাও অনেক বেশি। আচ্ছা, বলছে কোন বন্ধনটির অসম বিভাজন সবচেয়ে ভালোভাবে ঘটে? তাহলে বন্ধনের বিভাজন কখন ভালোভাবে ঘটবে? যখন ওদের মধ্যে তড়িৎঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে বেশি হবে। তো এখানে যেগুলো অপশান আছে, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স সবচেয়ে বেশি, তাই তো? তার জন্য এর বন্ধনের বিভাজনটা সবচেয়ে ভালো হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 বলছে কোনটা ভুল? অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হয়, অর্থর ক্ষেত্রে কি হয়? অন্ত আণবিক, মানে এটা ভুল, আন্ত হয়নি, অন্ত হয়। আচ্ছা, আরগুলো দেখে নিই। প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হয়, এটা ঠিক আছে। অর্থোনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক প্যারানাইট্রোফেনলের চেয়ে বেশি, স্ফুটনাঙ্ক তো কম হয়, মানে সিও ভুল। আচ্ছা, মাল্টিপল অ্যান্সার হবে নাকি? আচ্ছা, প্যারানাইট্রোফেনল অণুগুলি সংগঠিত অবস্থায় থাকে, এটাও ঠিক আছে। তাহলে অপশান এ আর সি এই দুটো কিন্তু ভুল। ওকে, তাহলে DPP 2টা শেষ হলো আর DPP 3 এর সলিউশনটা নেক্সট ক্লাসে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।